1941 সালের জানুয়ারি মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে তখন জ্বলছে গোটা পৃথিবী। ইউরোপে একের পর এক দেশ দখল করছে নাৎসি জার্মানি। অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্য তাদের সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর সেই সময় ভারতের কলকাতার এলগিন রোডের একটি বাড়িকে ঘিরে রেখেছে ব্রিটিশ পুলিশের কড়া পাহারা। সেই বাড়ির ভিতরে গৃহবন্দী হয়ে রয়েছেন একজন মানুষ, যার নাম শুনলেই ব্রিটিশ সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়ত। তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বসু। ইতিহাসের পাতায় অনেক অন্তর্ধানের গল্প রয়েছে, কিন্তু এমন পরিকল্পিত, সাহসী এবং রোমাঞ্চকর অন্তর্ধানের ঘটনা পৃথিবীর ইতিহাসেও খুব কমই দেখা যায়। আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য কাহিনী, দ্য গ্রেট এস্কেপ, নেতাজির ঐতিহাসিক অন্তর্ধান। 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও মহাত্মা গান্ধী ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতপার্থক্য ক্রমশ বেড়ে ওঠে সুভাষচন্দ্র বসুর। তিনি বিশ্বাস করতেন শুধু অহিংস আন্দোলন দিয়ে নয়, প্রয়োজনীয় সশস্ত্র সংগ্রামের মাধ্যমেও ভারতের স্বাধীনতা অর্জন করতে হবে। এই মতপার্থক্যের পর তিনি গঠন করেন ফরওয়ার্ড ব্লক। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল এই মানুষটি যদি মুক্ত থাকেন তাহলে ভারত জুড়ে নতুন এক বিপ্লবের সূচনা হতে পারে। তাই 1940 সালে তাকে গ্রেপ্তার করা হয়। জেলে অনশন শুরু করেন সুভাষচন্দ্র। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ব্রিটিশ সরকার এক কঠিন সিদ্ধান্ত নেয়। জেলে তার মৃত্যু হলে গোটা ভারত জ্বলে উঠতে পারে। তাই তাকে মুক্তি দেওয়া হলেও নিজের বাড়িতেই গৃহবন্দী করে রাখা হয়। এলগিন রোডের বাড়ির চারপাশে মোতায়েন ছিল প্রায় 60 জনেরও বেশি গোয়েন্দা ও পুলিশ সদস্য। কে বাড়িতে ঢুকছে, কে বের হচ্ছে, কার সঙ্গে দেখা করছেন, প্রতিটি মুহূর্ত নজরদারিতে ছিল। চিঠিপত্র পর্যন্ত খুলে পড়া হতো। ব্রিটিশ সরকার নিশ্চিত ছিল এই মানুষটি আর কোথাও যেতে পারবেন না, কিন্তু তারা জানতো না নেতাজি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ভারতে থেকে নয়, বিদেশে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করবেন। প্রতিদিন নিজের ঘরে বসে তিনি বিশ্বযুদ্ধের খবর বিশ্লেষণ করতেন। তিনি বুঝেছিলেন শত্রুই আমার বন্ধু। যদি ব্রিটেনের শত্রু দেশগুলির সাহায্য পাওয়া যায় তাহলে ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক যুদ্ধ শুরু করা সম্ভব। প্রথমে তার লক্ষ্য ছিল সোভিয়েত রাশিয়ার সাহায্য নেওয়া, তারপর প্রয়োজনে জার্মানি ও জাপানের সহযোগিতা। কিন্তু একটি বড় সমস্যা ছিল, তিনি তো ব্রিটিশদের নজরবন্দি, তাহলে বের হবেন কিভাবে? এই সময় তার সঙ্গে যোগাযোগ করেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের স্বাধীনতা সংগ্রামী মিয়া আকবর শাহ। পেশোয়ার হয়ে আফগানিস্তান পৌঁছানোর একটি পরিকল্পনা তৈরি হতে থাকে। কলকাতায় তার বিশ্বস্ত সহযোগীরা মেজর সত্যগুপ্ত, সত্যরঞ্জন বক্সী, ইলা বসু, দ্বিজেন্দ্র বসু, অরবিন্দ বসু এবং আরও অনেকে দিনরাত এক করে তৈরি করতে থাকেন সেই পরিকল্পনা। প্রতিটি মিনিট, প্রতিটি রাস্তা, প্রতিটি স্টেশন, প্রতিটি পরিচয় সব কিছুই আগেভাগে ঠিক করা হয়। এমনকি যদি ধরা পড়েন তাহলে কে কি বলবেন সেটাও নির্ধারণ করা ছিল। এদিকে নেতাজি নিজের চেহারাও বদলাতে শুরু করেন। দাড়ি বাড়তে থাকে, চুলের ছাট বদলে যায়। তিনি প্রকাশ্যে কারোর সঙ্গে দেখা করতেন না, যাতে কেউ তার নতুন চেহারা বুঝতে না পারে। বাড়ির ভেতরেই দিনের পর দিন তিনি অনুশীলন করতে থাকেন নতুন পরিচয়ে অভিনয় করার। তিনি আর সুভাষচন্দ্র নন, তিনি হবেন মোহাম্মদ জিয়াউদ্দিন, একজন মুসলিম বিমা এজেন্ট, যিনি উর্দু জানেন, উত্তর পশ্চিম ভারতে ব্যবসা করেন এবং কলকাতায় এসেছিলেন কাজের সূত্রে। সব নথি, সব পোশাক, সব অভিনয় একেবারে নিখুঁত হতে হবে, কারণ একটিমাত্র ভুল মানেই ফাঁসি, নয়তো আজীবন কারাবাস। তারিখ 16 জানুয়ারি 1941। কলকাতা তখন গভীর ঘুমে। রাত বাড়ছে। এলগিন রোডের বাড়ির বাইরে এখনও পাহারায় ব্রিটিশ পুলিশ। ভেতরে সবাই ভাবছে নেতাজি ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘরের ভেতরে শুরু হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে সাহসী প্রস্তুতি। তিনি পরলেন লম্বা বাদামি কোট, মাথায় পাগড়ি, চোখে চশমা, মুখ ভর্তি দাড়ি, পায়ে ভারী জুতো, নিজেকে সম্পূর্ণ বদলে ফেললেন। সুভাষচন্দ্র বসু যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন। জন্ম নিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। রাত প্রায় 1:30। বাড়ির পেছনের দিক দিয়ে নিঃশব্দে বেরিয়ে এলেন তিনি। অপেক্ষা করছিল একটি জার্মান ওয়ান্ডারার গাড়ি। স্টিয়ারিংয়ে বসে আছেন তার ভাইপো ডাক্তার শিশির কুমার বসু। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। কোনো কথা নয়, শুধু একটাই লক্ষ্য, ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে ভারত ছেড়ে বেরিয়ে যাওয়া। গাড়ির ইঞ্জিন ধীরে ধীরে চালু হলো, আর সেই সঙ্গে শুরু হলো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর অভিযান। কলকাতার এলগিন রোড ছেড়ে দ্রুত এগিয়ে চলেছে একটি জার্মান ওয়ান্ডারের গাড়ি। স্টিয়ারিংয়ে তরুণ চিকিৎসক ডাক্তার শিশির কুমার বসু। পাশের আসনে বসে আছেন একজন মধ্যবয়স্ক দাড়িওয়ালা মুসলিম ভদ্রলোক। অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছে, কিন্তু বাস্তবে তিনি ভারতের সবচেয়ে ওয়ান্টেড বিপ্লবী সুভাষচন্দ্র বসু। ব্রিটিশ সরকার যদি এই মুহূর্তে তাকে ধরে ফেলতে পারে তাহলে শুধু পালানোর পরিকল্পনাই ব্যর্থ হবে না, ভারতের স্বাধীনতার ভবিষ্যতও বড় ধাক্কা খাবে। কলকাতা শহর ছেড়ে গাড়ি ধীরে ধীরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে এগিয়ে চলল। পথে একাধিক পুলিশ চেকপোস্ট। প্রতিবারই শিশির বসুর বুক ধড়ফড় করে উঠছিল। যদি পুলিশ গাড়ি থামায়, যদি তারা যাত্রীর মুখ ভালো করে দেখে, যদি চিনে ফেলে,
কিন্তু আশ্চর্যভাবে কোথাও বড় ধরনের বাধা এলো না। সে রাতে ভাগ্য যেন ভারতের স্বাধীনতার পক্ষেই ছিল। ঘন্টার পর ঘন্টা নিরবিচ্ছিন্ন গাড়ি চালিয়ে তারা পৌঁছালেন তৎকালীন বিহারের বারারিতে, যেখানে থাকতেন নেতাজির আরেক ভাইপো ডক্টর অশোকনাথ বসু। সেখানে সারাদিন বিশ্রাম নেওয়া হলো। বাড়ির কর্মচারীদেরও জানানো হয়েছিল এই ভদ্রলোক একজন মুসলিম অতিথি, নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। কেউ বুঝতেই পারল না এই মানুষটির নাম একদিন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 18 জানুয়ারি 1941 গভীর রাতে আবার যাত্রা শুরু। বারারি থেকে গাড়িতে করে পৌঁছানো হলো গোমো স্টেশনে। আজকের দিনে এই স্টেশনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো। কিন্তু সেদিন এটি ছিল একটি সাধারণ রেল স্টেশন। প্ল্যাটফর্মে আলো কম, লোকজনও হাতে গোনা। ঠিক সময় এসে দাঁড়ালো দিল্লি কালকা মেল। বিদায়ের মুহূর্ত। শিশু বসু জানতেন না আর কবে দেখা হবে। দুজনের মধ্যে খুব বেশি কথা হয়নি, কারণ আবেগ দেখালে সন্দেহ হতে পারে। শুধু একবার চোখে চোখ রেখে নেতাজি ট্রেনে উঠে পড়লেন এবং শুরু হলো তার একাকী, অনিশ্চিত, বিপদসংকুল যাত্রা। ট্রেনে বসে প্রতিটি মুহূর্ত ছিল ভয়ঙ্কর। যদি কোনো যাত্রী চিনে ফেলেন, যদি কোনো ব্রিটিশ অফিসার একই কামরায় ওঠেন, যদি পরিচয়পত্র দেখতে চান। কিন্তু নেতাজির অভিনয় ছিল নিখুঁত। তিনি খুব কম কথা বলতেন, মাথা নিচু করে বসে থাকতেন। নিজেকে সম্পূর্ণভাবে একজন মুসলিম ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করেছিলেন। দুদিন পর ট্রেন পৌঁছালো পেশোয়ার ক্যান্টনমেন্ট। এবার শুরু হলো আরও কঠিন অধ্যায়। পেশোয়ারে অপেক্ষা করছিলেন স্বাধীনতা সংগ্রামী মিয়া আকবর শাহ। তার দায়িত্ব ছিল নেতাজিকে নিরাপদে আফগানিস্তানের পথে এগিয়ে দেওয়া। সেখানেই পরিচয় হয় আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে, ভগতরাম তলোয়ার। তখন তার পরিচয় রহমত খান। পরবর্তীকালে জানা যায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে অন্যতম রহস্যময় গুপ্তচর ছিলেন। তবে সেই সময় তিনিই ছিলেন নেতাজির পথ প্রদর্শক। নতুন পরিকল্পনা অনুযায়ী নেতাজি এবার আর মুসলিম বিমা এজেন্ট নন। তিনি হয়ে গেলেন একজন বোবা ও বধির পাঠান। কারণ একটি বড় সমস্যা ছিল, তিনি পশতুন ভাষা জানতেন না। কেউ যদি কথা বলতে আসে, তাই সিদ্ধান্ত নেওয়া হয় তিনি একজন বোবা ও বধির পাঠানের অভিনয় করবেন। যেই প্রশ্ন করবে রহমত খান উত্তর দেবেন। এই অভিনয় বাঁচিয়ে দেবে তাদের জীবন। পেশোয়ার থেকে তারা গাড়িতে করে পৌঁছালেন জামরুদ দুর্গের কাছে। সেখান থেকে আর কোনো সহজ রাস্তা নেই। শুরু হলো দুর্গম পাহাড়ি পথ, কখনো পাথরের রাস্তা, কখনো সরু পাহাড়ি গিরিপথ, কখনো নদীর ধারে বিপজ্জনক পথ। অনেক সময় হেঁটেই এগোতে হয়েছে। সঙ্গে ছিল কয়েকজন সশস্ত্র উপজাতীয় পাহারাদার। প্রতিটি মুহূর্তে ছিল প্রাণের ঝুঁকি, কারণ এই অঞ্চল শুধু ব্রিটিশ পুলিশের নয়, বিভিন্ন উপজাতি ও দস্যুদেরও নিয়ন্ত্রণে ছিল। এক রাতে তারা পৌঁছালেন আড্ডা শরীফ দরগায়। সেখানে কিছুটা বিশ্রাম, পরদিন আবার যাত্রা। কয়েকদিন ধরে পাহাড় পেরিয়ে তারা পৌঁছলেন লালপোড়া। স্থানীয় এক প্রভাবশালী খান তাদের একটি পার্সিয়ান ভাষায় লেখা পরিচয়পত্র দিলেন, যাতে লেখা ছিল এই দুই ব্যক্তি ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণ করছেন, কেউ যেন তাদের বিরক্ত না করে। এই চিঠি পরবর্তীকালে বহু বিপদ থেকে তাদের রক্ষা করেছিল। এরপর সামনে এলো কাবুল নদী। কোনো নৌকা নেই, কীভাবে পার হবে? স্থানীয় লোকেরা পশুর চামড়ার ফোলানো থলি দিয়ে অস্থায়ী ভেলা তৈরি করল। সেই ভেলায় চেপেই নদী পার হলেন নেতাজি। ভাবুন একবার, যদি মাঝ নদীতে ভেলা উল্টে যেত, যদি সীমান্তরক্ষীরা দেখে ফেলত, তাহলে সেখানেই শেষ হয়ে যেতে পারত ভারতের ইতিহাসের এই অধ্যায়। কিন্তু ভাগ্য আবারও সহায় হল। এরপর তারা একটি মাল বোঝাই লরিতে চড়ে রওনা দিলেন কাবুলের দিকে। প্রচণ্ড শীত, বরফ পড়ছে, শরীরে পর্যাপ্ত গরম পোশাকও নেই। রাতভর খোলা লরির ওপর বসে থাকতে হয়েছিল। গাছের ডাল মুখে এসে লাগছে, হাড় কাঁপানো ঠান্ডা। খাবার প্রায় নেই, কিন্তু নেতাজির চোখে তখন একটাই স্বপ্ন, স্বাধীন ভারত। 1941 সালের জানুয়ারির শেষ সপ্তাহ। অবশেষে আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু ভারত ছেড়ে বেরিয়ে এলে তো সব শেষ নয়। আসল লড়াই এখন শুরু। কারণ তার কাছে নেই কোনো বৈধ পাসপোর্ট, নেই কোনো সরকারি পরিচয়, নেই কোনো নিরাপদ আশ্রয়। যদি ব্রিটিশ গোয়েন্দারা তার অবস্থান জানতে পারে, তাহলে আফগান সরকার তাকে ব্রিটিশদের হাতে তুলেও দিতে পারে। কাবুলের একটি সাধারণ সরাইখানায় লুকিয়ে থাকতে শুরু করলেন তিনি। জায়গাটি ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। খাবারের অভাব, অস্বাস্থ্যকর পরিবেশ, প্রতিদিন পুলিশের সন্দেহ, সব মিলিয়ে জীবন হয়ে উঠেছিল অসহনীয়। নেতাজির প্রথম পরিকল্পনা ছিল সোভিয়েত রাশিয়ায় পৌঁছানো, কারণ তখনও জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে নন অ্যাগ্রেশন প্যাক্ট বা অনাক্রমণ চুক্তি কার্যকর ছিল। তিনি বিশ্বাস করতেন রাশিয়া হয়তো ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করবে। কিন্তু কাবুলে সোভিয়েত দূতাবাসের সঙ্গে যোগাযোগের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। বারবার দূতাবাসে গিয়েও দেখা করার সুযোগ মিলল না। একবার তো রাশিয়ার রাষ্ট্রদূতের গাড়িও থামানো হয়েছিল। জানানো হয়েছিল ভারতের এক গুরুত্বপূর্ণ নেতা সাহায্য চাইছেন।
কিন্তু তারা বিশ্বাসই করেননি যে এই সাধারণ পোশাকের মানুষটি সুভাষচন্দ্র বসু। সময় ফুরিয়ে আসছিল, সরাইখানা থাকা নিরাপদ নয়। একজন আফগান পুলিশ বারবার সন্দেহ করতে শুরু করেছিল। অবশেষে নেতাজির বাবার দেওয়া সোনার হাতঘড়িটিও দিয়ে দিতে হয় তাকে। এই সময় এক ভারতীয় ব্যবসায়ী উত্তমচাঁদ মালহোত্রা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নেতাজিকে নিজের বাড়িতে আশ্রয় দেন। ভাবুন, যদি ধরা পড়তেন তারও কঠিন শাস্তি হতে পারত, কিন্তু দেশের স্বাধীনতার জন্য তিনি সেই ঝুঁকি নিয়েছিলেন। এরপর নেতাজি যোগাযোগ করলেন জার্মান দূতাবাসে। জার্মান কূটনীতিক হ্যান্স পিলগার তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বুঝতে পারেন এই মানুষটি শুধু একজন রাজনৈতিক নেতা নন, ভারতের ভবিষ্যৎ ইতিহাস বদলে দেওয়ার কারিগরও হতে পারেন। এরপর ইতালির রাষ্ট্রদূত পিয়েত্রো কোয়ারানির সঙ্গে একাধিক বৈঠক হয়। কোয়ারানি পরে লিখেছিলেন, সুভাষচন্দ্র বসু ছিলেন অত্যন্ত বাস্তববাদী, বুদ্ধিমান এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন নেতা। অবশেষে ইতালি ও জার্মানির সহায়তায় একটি গোপন পরিকল্পনা তৈরি হয়। নেতাজির নতুন পরিচয় তৈরি হলো। এবার তিনি আর মোহাম্মদ জিয়াউদ্দিন নন, তিনি হলেন ইতালীয় কূটনীতিক অরল্যান্ডো মাজ্জোটা। তার নতুন পাসপোর্ট তৈরি হলো, নতুন ছবি তোলা হলো, নতুন নথিপত্র প্রস্তুত করা হলো। কিন্তু এখনও সামনে বিপদ। কাবুল থেকে ইউরোপের পথ সহজ ছিল না। 1941 সালের মার্চ মাস একটি গাড়িতে চেপে তিনি রওনা দিলেন। সঙ্গে ছিলেন 2 জার্মান এবং একজন ইতালীয় কর্মকর্তা। গাড়ি এগিয়ে চলল হিন্দুকুশ পর্বতমালার দুর্গম পথ ধরে। বরফে ঢাকা পাহাড়, বিপজ্জনক গিরিপথ। পৌঁছানো হলো সামারকান্দে, সেখান থেকে ট্রেনে মস্কো। অবশেষে 1941 সালের এপ্রিল মাসে তিনি পৌঁছলেন জার্মানির রাজধানী বার্লিনে। প্রায় 2.5 মাসের অবিশ্বাস্য গোপন অভিযানের সফল সমাপ্তি ঘটল। বার্লিনে পৌঁছে নেতাজি এক মুহূর্ত সময় নষ্ট করেননি। তিনি গড়ে তুললেন ফ্রি ইন্ডিয়া সেন্টার, শুরু করলেন আজাদ হিন্দ রেডিও। এই রেডিও থেকে তিনি বিশ্বের নানা ভাষায় ভারতবাসীর উদ্দেশ্যে বার্তা দিতে শুরু করেন। তার কণ্ঠে ধ্বনিত হতে লাগলো, ভারতবাসী স্বাধীনতার জন্য প্রস্তুত হও। ধীরে ধীরে উত্তর আফ্রিকায় ব্রিটিশদের হয়ে যুদ্ধ করতে গিয়ে বন্দী হওয়া ভারতীয় সৈনিকদের দিয়ে গঠিত হতে থাকে একটি নতুন বাহিনী। এই বাহিনী পরবর্তীকালে পরিচিত হয় ইন্ডিয়ান লিজিয়ন নামে। আর কয়েক বছর পর দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে তিনি গড়ে তুলবেন ইতিহাস খ্যাত আজাদ হিন্দ ফৌজ। জার্মানিতে থাকাকালীনই প্রথমবার বহু ভারতীয় সৈনিক তাকে এক নতুন নামে ডাকতে শুরু করেন, সেই নাম নেতাজি। এই নামই পরে হয়ে ওঠে কোটি কোটি ভারতীয় শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। নেতাজির এই গ্রেট এস্কেপ অসম্ভবকে সম্ভব করার এক অদম্য ইচ্ছাশক্তির গল্প। একজন মানুষ যিনি জানতেন সামনে মৃত্যু অপেক্ষা করছে, তবু দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রাখতে এক মুহূর্ত দ্বিধা করেননি। কলকাতার এলগিন রোড থেকে গোমো, পেশোয়ার, আফগানিস্তান, মস্কো, তারপর বার্লিন। হাজার হাজার কিলোমিটারের এই গোপন যাত্রা শুধু একজন নেতার ভ্রমণ কাহিনী ছিল না, এটি ছিল ভারতের স্বাধীনতার সংগ্রামের নতুন অধ্যায়ের সূচনা।